বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি অশোকের শাসন সংস্কার নিয়ে আলোচনা করব। তাহলে চলো এখন আলোচনাটা শুরু করি। অশোকের শাসন ব্যবস্থার কয়েকটি দিক থেকে চন্দ্রগুপ্তের আমলের শাসন ব্যবস্থা সম্পূর্ণ আলাদা ছিল। যে ক্ষেত্রে চন্দ্রগুপ্ত তার স্বৈর ক্ষমতাকে কিছুমাত্র সংকুচিত করেননি, সেক্ষেত্রে অশোক তার ক্ষমতার সঙ্গে প্রজার প্রতি কর্তব্যবোধকে যুক্ত করেছেন। তিনি দ্বিতীয় কলিঙ্গ লিপিতে বলেছেন যে সকল মানুষ আমার সন্তান। আমি যেমন নিজ সন্তানদের জন্য ইহলোক ও পরলোক মঙ্গল কামনা করি, সকল প্রজার জন্যই তাই করি। রাজকর্তব্যের এই জনকল্যাণমূলক ব্যাখ্যা অশোকের শাসন ব্যবস্থার একটি মূল নীতি ছিল। অশোকের শাসন ব্যবস্থা এক উদার পিতৃত্ববোধের উপর প্রতিষ্ঠিত ছিল। ভারতীয় প্রথা অনুসারে রাজা তার প্রজাদের সন্তানের মতো দেখেন। অশোক এক্ষেত্রে বলেন যে তিনি তার নিজ সন্তানদের যেমন ইহলোক ও পরলোক মঙ্গল চান, তেমন তিনি সকল মানুষের জন্য করেন। এই সঙ্গে অশোক তার স্বৈরতন্ত্রকে কতকগুলি নীতিবোধের দ্বারা নিয়ন্ত্রণ করেন। অশোক ষষ্ঠ শিলালিপিতে বলেছেন যে তিনি সব জায়গায় সবসময় জনগণের কাজ করতে প্রস্তুত। জনগণের কাছে তার যে ঋণ আছে তা তিনি এভাবে কাজ করে কিছুটা শোধ করতে চান। অশোক এ সকল কথা অষ্টম শিলালিপিতে লিখে জনসাধারণের কাছে প্রচার করেছেন এবং জনসভায় এই কথাগুলো পড়ে শোনাবার জন্য কর্মচারীদের নির্দেশ দিয়েছেন। এই শিলালিপিতে জনপদবাসীদের অবস্থা তার নিজ চক্ষে দেখা কর্তব্য বলে স্বীকার করেছেন। ডি কোশাম্বী বলেছেন যে ভারতের রাজতন্ত্রের ইতিহাসে অশোকের এই যে আদর্শ ছিল সম্পূর্ণ নতুন। অর্থশাস্ত্র শিক্ষা দিয়েছিল যে রাজা কারো কাছে কোনো দায় দায়িত্ব নেই, রাষ্ট্রের প্রয়োজনে তিনি রাজত্ব করেন। সেক্ষেত্রে অশোক নিজেকে প্রজাসাধারণের কাছে ঋণগ্রস্ত বলে ঘোষণা করেন। কৌশাম্বীর মতে প্রজাদের কাছে তার রাজকর্তব্যের প্রতিশ্রুতি করবার ব্যবস্থা করে অশোক রাজা ও প্রজার মধ্যে চুক্তি চালু করার চেষ্টা করেন। তিনি এই রাজকর্তব্যগুলি জনসমক্ষে পাঠাবার ব্যবস্থা দ্বারা জনসাধারণকে তাদের অধিকারের কথা জানিয়ে দেন। অশোক সর্বপ্রথম কিছু জনহিতকর কাজ করার প্রচেষ্টা করেন, যাতে রাষ্ট্রের তথা রাজার নিজের কোনো লাভ হতো না, কিন্তু প্রজারা উপকৃত হতো। অর্থশাস্ত্রে এইরূপ রাজকর্তব্যের চিন্তা করা হয়নি। অর্থশাস্ত্রে যে রাজকর্তব্য নির্দেশিত হয়েছিল এবং যা এতদিন অবহেলিত হয়, অশোক তাকে সযত্নে অনুসরণ করেন। তিনি বিহার যাত্রা ছেড়ে ধর্মযাত্রাকেই বেছে নেন। তিনি ধর্মযাত্রার সময় সাধারণ প্রজার সংস্পর্শে এসে তাদের অভাব অভিযোগের কথা শোনেন। তিনি জুত, মহামাত্র, রাজুক প্রভৃতি কর্মচারীদের নির্দেশ দেন যে তারা যেন প্রতি 3 অথবা 5 বছর অন্তর অনুসংযান বা রাজ্য প্রদক্ষিণ করে প্রজাদের সঙ্গে সংযোগ স্থাপন করে। চন্দ্রগুপ্তের আমলে পাটলিপুত্রের যে শাসন ব্যবস্থা ছিল, অশোক তাতে তেমন কোনো পরিবর্তন ঘটায়নি বলে মনে করা হয়। তার শিলালিপিতে এই বিষয়ে কোনো উল্লেখ নেই। কেন্দ্রে মন্ত্রিপরিষদ প্রভৃতি আগের মতোই বহাল থাকে। অশোকের ষষ্ঠ শিলালিপিতে বলা হয়েছে যে রাজার কোনো আদেশ অথবা মহামাত্রদের উপর কোনো দায়িত্ব ন্যস্ত করার ব্যাপারে পরিষে বিতর্ক দেখা দিলে যেন প্রতিবেদকরা রাজাকে তৎক্ষণাৎ সে কথা জানায়। এখন পরিষ বলতে একটি পরিষদ বোঝায়। এতে উচ্চ মন্ত্রী বা মন্ত্রিন এবং নিম্ন মন্ত্রী ও অমাত্যরা মিলিত হয়ে নীতি স্থির করত, কিন্তু পরিষদের পরামর্শ গ্রহণে রাজার কোনো বাধ্যবাধকতা ছিল না। পরিষদের সদস্যরা রাজার দ্বারাই নিযুক্ত হয়েছিলেন। তারা স্বাধীনভাবে রাষ্ট্রের নীতি নির্ধারণ করতেন বলে মনে করা যায় না। পরিষদকে আধুনিক পার্লামেন্ট বলা চলে না।
অশোকের সময় সাম্রাজ্য 5টি প্রদেশে বিভক্ত ছিল। এছাড়া স্বয়ংশাসিত অঞ্চল রাজ্যের মধ্যে ছিল। গুরুত্বপূর্ণ প্রদেশে তিনি আর্যপুত্র অর্থাৎ যুবরাজদের শাসনকর্তা হিসাবে নিয়োগ করতেন। সৌরাষ্ট্রে তিনি যবনরাজ তুষারকে শাসনকর্তা হিসাবে নিয়োগ করেন। অশোক সকল প্রদেশের শাসনকর্তাদের সমান অধিকার দিতেন না বা ক্ষমতা দিতেন না। কলিঙ্গের শাসনকর্তার ক্ষমতা কম ছিল। অশোক মহামাত্র পাঠিয়ে কলিঙ্গের শাসনকর্তা ঠিকমতো কাজ করছেন কিনা তার খোঁজ নিতেন। কুশাসনের জন্য তিনি কলিঙ্গের নগর মহামাত্রদের তিরস্কার করতেন। তক্ষশিলা ও উজ্জয়িনীর শাসনকর্তার ক্ষমতা বেশি ছিল বলে মনে হয়। প্রাচ্য অর্থাৎ মগধ প্রদেশ অশোক নিজে শাসন করতেন। প্রদেশের শাসনে তিনি দণ্ড সমতা ও ব্যবহার সমতা নীতি প্রবর্তন করেন। সেনাট ও ডক্টর রায়চৌধুরী প্রভৃতি পণ্ডিতেরা এই দুই নীতির ব্যাখ্যা করেছেন যে রাজ্যের সকল স্থানে একই প্রকার ব্যবহার বা আইনবিধি এবং একই প্রকার দণ্ড বা শাস্তির ব্যবস্থার প্রচলন করা, এর দ্বারা সমগ্র সাম্রাজ্যে শাসনগত ঐক্য স্থাপিত হয়। এছাড়া তিনি ফৌজদারি আইনের সংস্কার করেন। নগর ব্যবহারিক ও মহামাত্রদের পরাক্রম সহকারে আইনবিধিগুলি কার্যকর করতে তিনি নির্দেশ দিয়েছেন। কোনো অপরাধী প্রাণদণ্ডের আদেশ পেলে তাকে অন্তত 3 দিন সময় দেওয়ার তিনি নির্দেশ দেন। তিনি তার সিংহাসনে অভিষেকের বাৎসরিক দিনে জেলে আবদ্ধ অপরাধীদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। তিনি অন্তত 25 বার এইরূপ জেল থেকে মুক্তির ব্যবস্থা করেন। মোট কথা তিনি বিচার ব্যবস্থা ও ফৌজদারি আইনকে অনেক মানবিক গুণসম্পন্ন করেন। প্রদেশের শাসন ভালোভাবে পরিচালনার জন্য অশোক বহু নতুন কর্মচারীর পদ সৃষ্টি করেন এবং কোনো কোনো পুরাতন কর্মচারীদের ক্ষমতা ও পদমর্যাদা বাড়ান। তিনি যে সকল কর্মচারী নিয়োগ করেন তাদের মধ্যে জুত, রাজুক ও প্রাদেশিক এই 3 শ্রেণীর কর্মচারীর কথা 3য় শিলালিপিতে বলেছেন। ভান্ডারকরের মতে যুক্ত বা জুতরা রাজস্ব ও সরকারি সম্পত্তি সম্পর্কিত বিষয়ের দায়িত্ব বহন করত। এরা মহামাত্রদের দপ্তরে রাজার আদেশ লিখে রাখত। তাছাড়া জুতরা রাজস্ব সংগ্রহ ও রাজকীয় সম্পত্তি গ্রহণ করতে পারত। রাজুকরা গোড়ায় ছিল জমি জরিপ বিভাগের জেলা স্তরের কর্মচারী। রজ্জু বা দড়ি দ্বারা তারা জমি মাপত। কৃষি অর্থনীতিতে জমির গুরুত্ব ছিল খুব বেশি। জমি গঠিত বিরোধও এই জন্য ঘটত। অশোক রাজুকদের ক্ষমতা বাড়িয়ে তাদের জেলায় সর্বময় কর্তার পদে উন্নীত করেন। রমিলা থাপার বলেছেন যে রাজুকরা গ্রাম স্তরে নিম্নবর্গের কর্মচারী ছিল। অন্যান্য পণ্ডিতরা এ মত স্বীকার করেন না। 4র্থ স্তম্ভলিপিতে অশোক বলেছেন যে তিনি রাজুকদের শত সহস্র লোকের দায়িত্ব পালনের কাজ দিয়েছেন। শিশুকে যেমন মাতার রক্ষণাধীন রাখা হয়, জনসাধারণকে সেইরূপ রাজুকদের রক্ষণাধীনে রাখা হয়েছে। রাজুকরা জমি সংক্রান্ত বিরোধ ও অন্যান্য বিরোধের বিচার করত। অবিচার হলে আগের রায় সংশোধন করে দিত। তারা দণ্ড সমতা ও ব্যবহার সমতা নীতি প্রয়োগ করত। মোট কথা রাজুকরা মৌর্য শাসন ব্যবস্থার মেরুদণ্ডের মতোই ছিল। প্রাদেশিক নামে কর্মচারীদের কথা 3য় শিলালিপিতে বলা হয়েছে, কিন্তু প্রাদেশিকরা ঠিক কী দায়িত্ব পালন করত তা বোঝা যায় না। এ সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। অনেকে এদের চন্দ্রগুপ্তের আমলের প্রাদেশটির সমতুল্য বলে মনে করেন। প্রতিবেদক নামে কর্মচারীরা সাম্রাজ্যের স্থানে নিযুক্ত হতো। তারা গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্রাটকে সরাসরি জানাতো।
অশোক ধর্ম মহামাত্র নামে এক বিশেষ শ্রেণীর কর্মচারী নিয়োগ করেন তার প্রচারিত ধর্ম জনসাধারণের কাছে প্রচার করার জন্য এবং ব্রাহ্মণ, শ্রমণ প্রভৃতিদের যত্ন করার জন্য। যবন, কম্বোজ প্রভৃতি উপজাতিরা যাতে স্বাধীনভাবে যাতায়াত করতে পারে তার জন্য তিনি এই কর্মচারীদের দায়িত্ব দেন। তাছাড়া তার জনহিতকর কাজগুলির তদারকি করাও এদের কর্তব্য ছিল। পঞ্চম শিলালিপি থেকে জানা যায় যে দিনমজুর, বৃদ্ধ লোক, দুস্থদের প্রতি এরা নজর দিত। কারাগার থেকে অসুস্থ বৃদ্ধ বন্দীদের মুক্তি দিত। গৃহস্থ ও গৃহিণীদের ধর্ম মঙ্গলের জন্য উৎসাহ দিত। ঐতিহাসিক বাসামের মতে অশোক তার বিভিন্ন সংস্কারকে কার্যকর করার জন্য ধর্ম মহামাত্রদের পদ সৃষ্টি করেন। নারীদের নিকট ধর্মপ্রচার ও নারীদের ধর্মমঙ্গল প্রভৃতি কাজে উৎসাহ দেওয়ার জন্য স্ত্রী অধ্যক্ষ মহামাত্র নিযুক্ত করা হতো। অন্ত মহামাত্র সীমান্ত অঞ্চলে অথবা প্রতিবেশী রাজ্যে জনকল্যাণমূলক কাজ এবং ধর্মপ্রচারের জন্য নিয়োগ হয়। ব্রজভূমিক নামে কর্মচারীর কথা দ্বাদশ শিলালিপিতে বলা হয়েছে। ডক্টর আর.কে. মুখার্জির মতে এরা জনকল্যাণমূলক কাজ অর্থাৎ রাস্তা তৈরি, কূপ খনন ইত্যাদি কাজ করত। ভান্ডারকর নামে ঐতিহাসিক ব্রজ বলতে গোচারণ ভূমি মনে করেন। সুতরাং তার মতে ব্রজভূমিকরা ছিল গোশালা ও গোচারণ ভূমির অধিকর্তা। এছাড়া নগর ব্যবহারিক নামে নগরের বিচারক, পুরুষ নামে কর্মচারী, লিপিকার প্রভৃতি তিনি নিয়োগ করেন। মহামাত্র নামে কর্মচারীর কথা ব্রহ্মগিরি ও সিন্ধুপুরা লিপি থেকে জানা যায়। মহামাত্ররা অশোকের আমলে জেলার ভার পেত। আসলে মহামাত্রদের ছিল রাজার বিশ্বাসভাজন উচ্চ কর্মচারী। তাদের নানা পদে বিভিন্ন দায়িত্ব দিয়ে নিয়োগ করা হতো। ধর্মপ্রচারের জন্য ধর্ম মহামাত্র, বিচারের জন্য নগর মহামাত্র বা নগর ব্যবহারিক মহামাত্র, জেলার জন্য মহামাত্র নিযুক্ত হতো। এরা ছিল কেন্দ্রের প্রতিনিধি এবং অশোক সরাসরি এদের কাছে আদেশ পাঠাতেন। অশোকের শাসন ব্যবস্থার সম্পর্কে সমালোচনাও আছে। রমিলা থাপার বলেছেন, চন্দ্রগুপ্ত বাহুবলে যে সাম্রাজ্য গঠন করেন, অশোক নতুন শাসননীতির দ্বারা তাকে দৃঢ়ভাবে কেন্দ্রীভূত করার চেষ্টা করেন। তিনি ধর্মপ্রচার ও জনকল্যাণমূলক নীতির দ্বারা রাজা ও দূরবর্তী স্থানের প্রজার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের ব্যবস্থা করেন। সাম্রাজ্যের শাসননীতির নির্ধারণ কেন্দ্র থেকেই হতে থাকে, তবে তার প্রয়োগ স্থানীয় ভিত্তিতে হতো। চন্দ্রগুপ্তের মতোই অশোকও কেন্দ্রীকরণ নীতির অনুসরণ করেন। মহামাত্র, ধর্ম মহামাত্রগণ ছিল তার কেন্দ্রীকরণের হাতিয়ার। ঘন ঘন রাজ্যে উচ্চ কর্মচারীদের পরিদর্শন বা অনুসংযান এবং পুরুষ বা গুপ্তচরদের গতিবিধিকেও কেন্দ্রীয়করণকে দৃঢ় করে। এর ফল ছিল মারাত্মক, কারণ কেন্দ্রীয় শাসন অর্থাৎ রাজা দুর্বল হয়ে পড়লে গোটা শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। কর্মচারীরা রাষ্ট্রের প্রতি অনুগত না হয়ে রাজার প্রতি অনুগত দেখাতো। রাজার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কর্মচারীরও পরিবর্তন ঘটত। অশোকের শাসন ব্যবস্থায় কোনো ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা ছিল না। এর জন্য সরকারের সঙ্গে স্থানীয় লোকের সংযোগ কম ছিল। অশোক ধর্মপ্রচার ও ধর্ম মহামাত্রদের দ্বারা এই অসুবিধা দূর করার ব্যর্থ চেষ্টা করেন। তাছাড়া অশোক তার জনকল্যাণমূলক কাজের ও ধর্মপ্রচারের জন্য যে অর্থ ব্যয় করেন তাতে রাজকোষ শূন্য হয়ে যায়। কোশাম্বীর মতে মৌর্য মুদ্রায় খাদের ভাগের বেশি হার সমাজের অর্থনৈতিক দুরবস্থার পরিচয় দেয়। অশোক প্রতিনিধিত্বমূলক শাসন প্রবর্তন করে শাসন ব্যবস্থাকে বেশি মজবুত করতে চেষ্টা করেননি। এইভাবে অশোক শাসন ব্যবস্থার বিভিন্ন লিপি থেকে জানা যায় এবং অনুমানের উপর ভিত্তি করে ঐতিহাসিকরা তার শাসন সংস্কার সম্বন্ধে বিভিন্ন মত দিয়েছেন।
আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো।